কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে কূটনৈতিক চড় খেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ? কেন আমেরিকা নতুন করে হাজার হাজার ডলারের আর্থিক অনুদান এবং অত্যাধুনিক ফাইটার জেট যোগাচ্ছে পাকিস্তানকে? অপারেশন সিঁদুরের ফেস 2 প্রতিরোধ গড়ে তুলতে কি মরিয়া ইসলামাবাদ? বঙ্গোপসাগরের ইন্দো বাংলাদেশ মেরিটাইম বর্ডারে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কেন? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। আপনারা প্রায় শুনে থাকবেন যে উপরওয়ালার চরে কোনো শব্দ হয় না, ঠিকই, কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার চরে বেশ শব্দ হয়, অনেক দূর থেকে সেটা শোনা যায়। এবং সেই চর বা প্রহার যে সবসময় হাত দিয়েই করতে হয় এমনটা ব্যাপার নয়, কূটনৈতিকভাবেও করা যায়, যেমনটা পাকিস্তানের ক্ষেত্রে ঘটেছে। গত 12 ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি তুর্কমেনিস্তানের ক্যাপিটাল সিটির রাজধানী আশগাবাদে গেছিলেন একটি ইন্টারন্যাশনাল ফোরামে যোগ দিতে, এবং সেখানে গিয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সময় প্রার্থনা করেন এবং রাশিয়ার তরফে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সেই সময়টা দেওয়া হয়। এরপর তিনি নির্দিষ্ট দিনে একটি কক্ষে গিয়ে উপস্থিত হন, তার জন্য সেটা আগে থেকে নির্ধারিত ছিল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী এবং পারিষদবর্গ তার সঙ্গে সেদিন ছিলেন। এবং ওই রুমের ঠিক পাশের কক্ষেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে সেই সময় বৈঠক করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো পাশের কক্ষে অপেক্ষা শুরু করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বেশ খানিকক্ষণ কেটে গেল, এবং শেষ পর্যন্ত অনেকক্ষণ কেটে যাওয়ার পর, যেহেতু তিনি অনেক বড় বুক করে তার মন্ত্রী পারিষদদের দিয়ে এসেছিলেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, ফলে সেটা যখন হচ্ছে না দেখে প্রায় কার্যত মরিয়া শেহবাজ শরীফ দরজা খুলে পাশের রুমে পৌঁছন, যেখানে এরদোগান এবং ভ্লাদিমির পুতিন তারা বৈঠক করছিলেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু সেই রুমের দরজা পর্যন্ত পৌঁছানোর পরই বাধা পান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার পথ আটকায় রাশিয়ার স্পেশাল ফোর্স স্পেসনাজ এবং পুতিনের স্পেশাল সিকিউরিটি FSO, এবং সেই সময় তাকে স্পেশাল সিকিউরিটির তরফে জিজ্ঞাসা করা হয়, তার পরিচয় জানতে চাওয়া হয়। এবং সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার পরিচয় দেন যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং ঠিক তৎক্ষণাৎ এই স্পেশাল ফোর্স রাশিয়ার যারা সেই মুহূর্তে সেই কক্ষের নিরাপত্তা দায়িত্বে ছিলেন, তারা সঙ্গে সঙ্গে শেহবাজ শরীফের সঙ্গে থাকা মন্ত্রী পরিষদদের সেই দরজা থেকেই পত্রপাঠ বিদায় করেন। একমাত্র অনুমতি মেলে শেহবাজ শরীফের ক্ষেত্রে তিনি কক্ষের ভিতর প্রবেশ করেন। যখন তিনি প্রবেশ করেন তখন তুরস্কের সঙ্গে যে বৈঠকটি চলছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ। তুরস্কের অভিযোগ ছিল তাদের একাধিক যুদ্ধজাহাজের উপর রাশিয়ার অ্যাটাক ড্রোন প্রায় হামলা চালাচ্ছে বা আছড়ে পড়ছে, এবং তারা বিষয়টা নিয়ে বেশ সতর্ক এবং সন্ত্রস্ত। এই বিষয়টাকে নিয়ে একটা তারা সমাধানে পৌঁছতে চাইছিল বলেই রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে এই বৈঠকে ছিলেন সেই সময় ভ্লাদিমির পুতিন, এবং সেই বৈঠকস্থলে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলেন শেহবাজ শরীফ। বৈঠক শেষ হওয়ার পর শেহবাজ শরীফ বলেন যে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে চান এবং আন্তর্জাতিক শিষ্টাচার মেনে সেটা দ্বিপাক্ষিক অর্থাৎ বসে উভয় রাষ্ট্রনেতাই বসে বৈঠক করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তা হয়নি। বাস্তবের ছবিটা একদম অন্যরকম ছিল। অর্থাৎ ভ্লাদিমির পুতিন তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন, সেই সময় শেহবাজ শরীফ তার সামনে কার্যত হাত জোর করে দাঁড়িয়েছিলেন, এবং জাস্ট ভ্লাদিমির পুতিন জানতে চান যে কেন শেহবাজ শরীফ তার সঙ্গে দেখা করতে চাইছেন। এবং এক্ষেত্রে যে তথ্য আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে পুতিনের তরফে 2 থেকে 4 মিনিট তিনি টাইম পেয়েছিলেন, অর্থাৎ শেহবাজ শরীফ, এবং 2-4 মিনিট তিনি একটা সৌজন্য সাক্ষাৎকারের সুযোগ পেয়েছিলেন, তাও দাঁড়িয়ে। অর্থাৎ শেহবাজ শরীফ চেয়েছিলেন দ্বিপাক্ষিক বৈঠক যেটা বসে হয়, তিনি পেলেন বাস্তবে দাঁড়িয়ে থেকে বৈঠকের সুযোগ, এবং তারপর ভ্লাদিমির পুতিন সোজা সেখান থেকে বেরিয়ে চলেও যান। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদের এই ঘটনার পর আন্তর্জাতিক দুনিয়া মনে করছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গালে সপাটে চড় মেরেছে রাশিয়া। এটা আন্তর্জাতিক দুনিয়ার মনে হয়েছে বা তারা মনে করছেন। একই সঙ্গে এরপর ক্ষুব্ধ পাকিস্তান কার্যত সরাসরি ইসলামাবাদে তলব করা হয় রাশিয়ার রাষ্ট্রদূতকে। তবে ততক্ষণে সারা দুনিয়ার কাছে, সারা বিশ্বের কাছে, আন্তর্জাতিক বিভিন্ন কমিউনিটির কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান। কিন্তু এবার যে প্রশ্নটা আসবে যে আমেরিকার বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান হঠাৎ করে কেন মস্কো লাইন নিয়েছে, হঠাৎ করে ইসলামাবাদ কেন মস্কো লাইনকে ফলো করার চেষ্টা করছে, এতদিন তো করেননি। আন্তর্জাতিক দুনিয়া মনে করছে যে মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে এসেছিলেন, এবং তারপর ভারতের সঙ্গে রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং সেই চুক্তি মোতাবেক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ফাইটার জেট যেমন ভারতের হাতে আসছে, একই সঙ্গে ভারত রাশিয়া এবং রাশিয়া ভারত একে অপরের দেশে সৈন্য সহজে পাঠাতে পারবে। সেই সৈন্য বিভিন্ন
ডিফেন্স বেসকে ব্যবহার করতে পারবে এবং এয়ার বেসকে ব্যবহার করতে পারবে, পাশাপাশি উভয় দেশের সৈন্য উভয় দেশের যে বর্ডার লাইন সেখানেও অবস্থান করতে পারবে। এটাই ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে পাকিস্তানকে, ইসলামাবাদকে। কারণ ওয়েস্টার্ন রেঞ্জে যদি রাশিয়ার ফোর্স বা রাশিয়ার আর্মি অবস্থান করে, সেটা পাকিস্তানের কাছে বিশ্বের থেকেও ক্ষতিকারক। পাকিস্তানের ক্ষেত্রে সেটা অত্যন্ত ভয়ানক ছবি হতে চলেছে বলে ইসলামাবাদ মনে করছে। সেই কারণে এই মুহূর্তে যদি শেহবাজ শরীফ বা পাক সেনাপ্রধান আসিম মুনিরকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাও ধরতে হয়, তাহলে তারা পিছিয়ে আসবেন না, এতটাই তারা ভীত বলে আন্তর্জাতিক দুনিয়ার একটা বড় অংশ মনে করছেন। কিন্তু এই এত ঘটনার মধ্যে বা এত বিষয়ের মধ্যেও এই জিওপলিটিক্সে বা এই রিজিয়নে আমেরিকা তার থাবা ক্রমশ প্রসারিত করতে চাইছে। সেই কারণে আমেরিকা দ্বিচারিতা করছে বারংবার ভারতের সঙ্গে। আমেরিকা দ্বিচারিতা শুনবেন। পাকিস্তান আলটিমেটলি যে বিশেষজ্ঞরা মনে করেন বা অধিকাংশ ক্ষেত্রে সেটাই একটা কমন থিঙ্কিং, সেটা হলো পাকিস্তান কার্যত দেউলিয়া একটা রাষ্ট্র এবং ভারতের সঙ্গে লড়াই করার কোনো ক্ষমতা, কোমরের জোর এই মুহূর্তে পাকিস্তানের নেই। কিন্তু না থাকলে কী হবে? আমেরিকা তো আছে এবং আমেরিকা ভেরি রিসেন্টলি পাকিস্তানের হাতে $686 মিলিয়ন একটা আর্থিক প্যাকেজ বা অনুদান তুলে দিচ্ছে। লক্ষ্যটা কি? মূলত পাকিস্তানের হাতে 10টি নতুন F-16 ভাইপার অর্থাৎ ভি ভার্সন যেটাকে বলা হয়, যেটা আমেরিকা নিজেও ব্যবহার করে, F-16 আপগ্রেডের একটা ভার্সন, সেটা পাকিস্তান বা ইসলামাবাদকে দিচ্ছে আমেরিকা। এর পাশাপাশি যে $686 মিলিয়ন যে প্যাকেজটা ইসলামাবাদকে দিচ্ছে ওয়াশিংটন, তার মধ্যে রয়েছে F-16 যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন সিঁদুরের প্রথম পর্যায়ে বা যেগুলো অনেকাংশেই নষ্ট হয়ে গেছে, সেগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করা, রিঅ্যাক্টিভ করা এবং সেগুলোর ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রাংশকে ইনস্টল করা, যেমন এই F-16 অ্যাভিওনিক্স, একই সঙ্গে অ্যাডভান্স রাডার সিস্টেম। এই নতুন ধরনের F-16কে ওড়ানোর জন্য যে প্রশিক্ষণ পাইলটদের দেওয়া উচিত, সেটাও আমেরিকাই দেবে, সেটাই প্যাকেজের মধ্যেই থাকছে। অর্থাৎ পাকিস্তানকে সব ধরনের সামরিক সহায়তা আমেরিকা আর্থিকভাবে করছে, সরাসরি করছে। এবং তার পাশাপাশি পাকিস্তানের পাইলটরা যেটা এখনও পর্যন্ত হাতে পেয়েছিলেন না, তা হলো রিয়েল টাইমে যখন একজন পাইলট, পাকিস্তানি পাইলট আকাশে উঠবেন, তিনি একই সঙ্গে তাদের নাভাল ফোর্সের সঙ্গে বা নেভির সঙ্গে বা আর্মির সঙ্গে সরাসরি রিয়েল টাইমে কথা বলতে পারবেন। এবং সেটা বলতে পারবেন আমেরিকার দেওয়া একটা স্পেশাল ডিফেন্স ইকুইপমেন্ট লিঙ্ক-16 সিস্টেম। এই লিঙ্ক-16 সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা পাইলটকে সরাসরি আর্মি বা নেভি বেসের সঙ্গে রিয়েল টাইমে কথা বলতে সহায়তা করে। অর্থাৎ আমেরিকা সব ধরনের যন্ত্রাংশ, ওয়ার ইকুইপমেন্টস পাকিস্তানকে দিচ্ছে। কেন দিচ্ছে? ওয়াশিংটনের এ সম্পর্কে একটা অফিসিয়াল বিবৃতি সামনে এসছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমেরিকা এই ডিল সম্পর্কে যে অফিসিয়াল বিবৃতি সামনে আনছে, তা হলো যে অপারেশন সিঁদুরের পর এই রিজিয়নে, এই জিওপলিটিক্সে পাকিস্তান অনেকটা পিছিয়ে গেছে এবং সামরিক ভারসাম্য ফেরাতে, পাকিস্তানকে নতুন করে ডিফেন্স স্ট্রেংথ ফিরিয়ে দেওয়ার জন্যই আমেরিকা এই আর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তানকে। এবার প্রশ্ন আসবে যে পাকিস্তান এই ডিফেন্সের যে তার যে ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, সামরিক ক্ষমতা সে যে বাড়তি পাচ্ছে, সেটা কার বিরুদ্ধে প্রয়োগ করবে? অবশ্যই ভারত। ফলে ভারতের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য আমেরিকা বিপুল পরিমাণ অস্ত্র পাকিস্তান হাতে তুলে দিচ্ছে এবং এই রিজিয়নে অশান্তিকে আরও পাকিয়ে রাখার জন্য। অর্থাৎ আমেরিকার এই সহায়তার মধ্যে আর একটা ইঙ্গিত আছে, তাহলে অপারেশন সিঁদুর ফেজ 2। কারণ যখনই আমেরিকার দেওয়া এই সমস্ত ফাইটার জেট এবং অস্ত্র নিয়ে পাকিস্তান ভারতকে আঘাত করতে চাইবে, তখনই ভারত পাল্টা প্রত্যাঘাতে যাবে। যে কথা ইতিমধ্যে, যে হুঁশিয়ার ইতিমধ্যে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আমাদের সেনাপ্রধান থেকে সকলেই প্রায় শুনিয়ে রেখেছেন যে অপারেশন সিঁদুর ফেজ 2 যে কোনো মুহূর্তে এসক্যালেট করতে পারে এবং আমেরিকার এই আর্থিক সহায়তা পাকিস্তানের নতুন করে অস্ত্র পাওয়ার মধ্যে দিয়ে নতুন করে অপারেশন সিঁদুর ফেজ 2 যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, সেই আশঙ্কাকে আরও তীব্র করছে। এবং অবশ্যই অপারেশন সিঁদুরের ফেজ 2-র জন্য আমাদের আর্মি, নেভি, আমাদের এয়ারফোর্স যেমন ওয়েট করছে, তেমনিও ভারতবর্ষের একটা বৃহৎ অংশের মানুষ তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন কী করে দুর্মুষ করা হয় পাকিস্তানকে, সেই ছবি দেখার জন্য। শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, আমেরিকার বিভিন্ন ইন্ধন এবং সিআইএর বিভিন্ন যে প্রজেক্টকে সামনে রেখে পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার এই অংশে সার্কের পরিবর্তে একটা ব্লক তৈরি করতে চাইছে। কেন বলুন তো? কারণ যে সার্ক ইতিমধ্যেই দুর্বল হয়ে গেছে, ভারত তাকে দুর্বল করে দিয়েছে, কারণ সার্কের ওপর পাকিস্তানের প্রভাব খুব বেশি ছিল। এবং একই সঙ্গে যখন পাকিস্তান বুঝতে পেরেছে যে সার্কে তারা কোণঠাসা হয়ে পড়েছে, তখন একটা প্যারালাল ব্লক তারা তৈরি করার চেষ্টা করেছেন, যে কারণে ইতিমধ্যেই পাকিস্তান রি-ইমার্জিং সাউথ ইস্ট এশিয়া বলে একটা ব্লক তৈরি করার চেষ্টা করছে, নতুন গ্রুপ তৈরি করার চেষ্টা করছে। এবং এই গ্রুপে তারা ইতিমধ্যেই সার্কের যে বিভিন্ন সদস্য, নেপাল, ভুটান এবং বাংলাদেশকেও তারা আমন্ত্রণ জানিয়েছে। নেপাল, ভুটান পত্রপাঠ পাকিস্তানের আমন্ত্রণকে বা এই ইনভাইটেশনকে
সরাসরি নাকচ করে দিয়েছে। যদিও বাংলাদেশের একটা বড় অংশ পাকিস্তানের এই ব্লকে আসতে আগ্রহী, পাকিস্তানকে তারা সমর্থন করতে আগ্রহী, কিন্তু বলে না যে ওস্তাদের মার শেষ রাতে। ভারত অবশ্যই ওস্তাদের যে মার বা ওস্তাদের যে কার্যবিধি আগেই করে রেখেছে। সেই কারণে ভারত ইতিমধ্যেই যখন সার্ককে দুর্বল করা শুরু হয় 15 সালের পর থেকে, তার একটা প্যারালাল যে সংগঠন বা ব্লক ভারত ইতিমধ্যে তৈরি করেছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে নতুন একটা ব্লক, নতুন একটা গ্রুপ ভারত ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। 2021 সাল থেকে সেই পর্ব শুরু হয়েছে এবং যার পোশাকি নাম বিমস্টেক, এবং এই বিমস্টেকের জেনারেল সেক্রেটারি ভারত নিজেই, এবং তার মধ্যে বিভিন্ন দেশের সদস্য রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি থাইল্যান্ডকেও এর সদস্য রাখা হয়েছে পাকিস্তানকে বাদ দিয়ে। এবং বিমস্টেকের একটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ার, ক্ষমতা বা একটা শক্তির ভরকেন্দ্র আছে, সে সম্পর্কে আমরা পরে বলছি। সম্প্রতি আপনারা দেখবেন যে নিউ ইয়র্ক টাইমস তার একটা আর্টিকেল পাবলিশ করেছে। সেখানে একটা পুরনো খবর, 60-এর দশকের একটি খবর, হিমালয়ান রিজিয়নকে নিয়ে বা চীনকে ঘিরে, সেটিকে তারা সামনে নিয়ে এসছে নতুন করে। এবং যখন সিআইএ দেখছে, আমেরিকা দেখছে যে প্রত্যেক দিন ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে মেরামত করার চেষ্টা হচ্ছে এবং সেই সম্পর্ক অনেকটা উন্নত হচ্ছে, তখন এই চীন সম্পর্কিত পুরনো খবরগুলোকে বারে বারে খুঁচিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ পুরনো ঘাকে আবার ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা এবং তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ। দীর্ঘদিন ধরে চলছে এবং রাশিয়ার তরফে চেষ্টা করা হচ্ছে যাতে ভারত এবং চীন একটা জায়গায় সহাবস্থানে আসতে পারে। সেই চেষ্টা স্বয়ং ভ্লাদিমির পুতিন করছেন, কিন্তু সিআইএর প্ল্যানিংটা অন্যরকম। এ বিষয়ে আমাদের আগেও একাধিক এপিসোড রয়েছে, কিন্তু এক্ষেত্রে যখন এই পুরনো খবরটিকে সামনে নিয়ে আসা হয়েছে, তখনই ভারত সতর্ক হয়েছে। এবং আপনারা দেখবেন যে চীনকে হাতে রাখার জন্য আমেরিকা কোনো কাজ বাদ দিচ্ছে না, কোনো কসুর তারা রাখছে না। সেই কারণেই চীনকে আরও কাছে টানতে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি আহ্বান করেছিলেন এবং ইতিমধ্যে তারা একটা বৈঠক করেছেন। সেটার নাম দেওয়া হয়েছে, পোশাকি নাম দেওয়া হয়েছে G2। এবং এই G2 বৈঠকে আমেরিকার তরফে, হোয়াইট হাউসের তরফে ডোনাল্ড ট্রাম্পের টিমের পক্ষ থেকে চীনকে বোঝানো হয়েছে যে বিশ্বের দুটি দেশে এই মুহূর্তে শক্তিধর। প্রথমত হচ্ছে চীন, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ ইকোনমিক রাইজিং পাওয়ার তাদের হাতে রয়েছে, খুব তাড়াতাড়ি গ্রোথ করছেন তারা ইকোনমিক্যাল করিডরে। দ্বিতীয়ত আমেরিকা, সবথেকে বেশি সামরিক ক্ষমতা তাদের হাতেই আছে। এবং চীন এবং আমেরিকা যদি একটি ছাতার তলে আসতে পারে বা এক টেবিলে আসতে পারে, তাহলে সমগ্র ইউরোপ, আমেরিকা, একই সঙ্গে আফ্রিকা এবং এশিয়া, এই দুটি দেশের হাতের মধ্যেই থাকবে। এই ন্যারেটিভ ইতিমধ্যেই গত নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্পের টিম চীনকে বুঝিয়েছে। তবু একটা কথা এখানে উঠে আসে, একটা গুরুত্বপূর্ণ মতামত উঠে আসছে যে পৃথিবীতে সবথেকে বেশি নিউক্লিয়ার পাওয়ার রয়েছে রাশিয়ার হাতে এবং সবথেকে দ্রুত গতিতে ডিফেন্স পাওয়ারকে আরও বেশি শক্তিশালী করছে ভারতবর্ষ। ফলে এই দুটি শক্তিশালী সামরিকভাবে, অর্থনৈতিকভাবে রাষ্ট্রকে বাদ দিয়ে কোনো বৈঠক হতে পারে না, কোনো গ্রুপ ফর্ম হতে পারে না, কোনো ব্লক তৈরি হতে পারে না। সেই কারণে এই G2 যে ব্লকটি নতুন তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প, তার মস্তিষ্ক প্রসূত, সেটি ডোনাল্ড ট্রাম্পের অফিসে একটা রেপ্লিকা হিসেবেই থেকে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট, বিশেষ করে WDMMA, এই রিপোর্টটি অনুসারে পৃথিবীর তৃতীয় শক্তিশালী এয়ারফোর্স রয়েছে ভারতবর্ষের হাতে এবং এক্ষেত্রে ভারতবর্ষ থার্ড মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। এবং তারও পাশাপাশি আমরা আরও বেশি শক্তিকে অর্জন করার জন্য রাশিয়ার তরফে প্রচুর পরিমাণ ফাইটার জেট Su-57 সহ বিভিন্ন যে ওয়ার ইকুইপমেন্টস, ডিফেন্স ইকুইপমেন্টস আমাদের হাতে তো আসছেই, একই সঙ্গে আমাদের হাতে ইতিমধ্যে এসে গেছে বম্বার্ডিয়ার 6500। এই বম্বার্ডিয়ার 6500কে আমরা ইতিমধ্যে কাস্টমাইজ করেছি। এটাকে আমরা আমাদের যে অ্যাওয়াক্স প্লেন ডিভিশন, সেখানে আমরা সংযুক্ত করব। একটা দেশের অ্যাওয়াক্স ডিভিশন যত বেশি শক্তিশালী হয়, সেই দেশের ফাইটার জেটের স্কোয়াড্রন বা ফাইটার জেট তত বেশি শক্তিশালী হয়, এটাই সমর বিশেষজ্ঞরা মনে করেন। ফলে ভারতের হাতে যত বেশি করে অ্যাওয়াক্স প্লেন বা এই ধরনের যে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং অনুসন্ধানকারী প্লেন এবং লিডিং প্লেন হাতে আসবে, তত বেশি ভারতের হাতে সামরিক ক্ষমতা আসবে, এয়ারফোর্স তত শক্তিশালী হবে। ফলে ভারত এই এয়ারফোর্সের দুনিয়ায় এয়ারফোর্সের ক্ষমতা আরও বেশি করে অর্জন করেছে ইতিমধ্যে, সেটা শঙ্কিত করছে আমেরিকাকে, একই সঙ্গে হয়তো চীনকে এবং পাকিস্তানকে তো অবশ্যই। আরও একটি ঘটনা ঘটেছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের জলসীমায়, এবং সেটা একদম বাংলার ক্ষেত্রেই ঘটেছে। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের কাকদ্বীপ সংলগ্ন যে বঙ্গোপসাগরের যে আমাদের জলসীমা রয়েছে, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তাদের 2-3 দিন আগেই বাংলাদেশ নৌবাহিনীর তাদের একটি যুদ্ধ জাহাজ সম্পূর্ণ ব্ল্যাক আউট করে, অর্থাৎ পুরো জাহাজটার কারেন্টকে অফ করে দিয়ে, লাইটকে নিভিয়ে, অন্ধকার করে সেটি আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে অনুপ্রবেশ করে, এমনটাই অভিযোগ। এবং সেই জাহাজটি ধাক্কায় আমাদের মৎস্যজীবীদের ট্রলার ডুবে যায়
এবং সঙ্গে সঙ্গে আমাদের কোস্টগার্ড সক্রিয় হয় এবং কোস্টগার্ডের তৎপরতায় এবং বিএসএফের তৎপরতায় আমাদের প্রত্যেক ভারতীয় যারা মৎস্যজীবী ছিলেন তাদের উদ্ধার করা হয় এবং আমাদের যখন বিএসএফের বোট এবং কোস্টগার্ডের টিম পৌঁছয় ততক্ষণে বাংলাদেশের ওই জাহাজটি পালিয়ে গেছে। গোয়েন্দারা মনে করছেন, বিশ্বকরা মনে করছেন যে আমাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই বাংলাদেশের ওই নৌজাহাজটি সম্পূর্ণ ব্ল্যাকআউট করে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অনুপ্রবেশ করেছিল। যদিও এ বিষয়ে বাংলাদেশের তরফে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কোনো ক্ষমা প্রার্থনা বা কোনো রকম যে কূটনৈতিক দৌত্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। আমাদের একটা অংশ তারা অপেক্ষা করছেন এবং যখন এ ঘটনা বাংলাদেশ ঘটিয়েছে বলে একটা বড় অংশ মনে করছেন, তখন আরও একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের বুকে। সেই সময় বাংলাদেশের জামাত ঘনিষ্ঠ ইনকলাব মঞ্চের সভাপতি মোহাম্মদ ওসমান হাদি, এই ওসমান হাদি গ্রেটার বাংলাদেশের ম্যাপের নামে ভারতবর্ষের বিকৃত মানচিত্রকে তিনি সামনে নিয়ে আসেন, সোশ্যাল সাইটে সেটা পোস্টও করেন এবং এই ঘটনার ঠিক 1 ঘন্টার মধ্যে ওই মোহাম্মদ ওসমান হাদি যখন ঢাকার বিজয়নগরে সভা করছেন তখন একটি বুলেট তার মস্তিষ্ক এফোর করে দেয়। সেই পাকিস্তানের লাহোর বা করাচির আননোন গানম্যানের মতোই ঘটনা ঘটেছে ঠিক ঢাকার বুকে ফের প্রকাশ্যে। যদিও ভারত কোনো অহিংসাকে সমর্থন করে না বা অহিংসায় বিশ্বাসও করে না। ইতিমধ্যে এই ঘটনার জন্য সরাসরি বিএনপির দিকে আঙুল তোলা হয়েছে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, সেটা বিশ্বকরা মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যদি বাংলাদেশ আর কোনো ভারত বিরোধী কার্যকলাপ চালায়, ভারতবর্ষের বিকৃত মানচিত্রকে সামনে নিয়ে আসে বা সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বাংলাদেশ, তাহলে তৎক্ষণাৎ তার উত্তর বাংলাদেশ পাবে। এক্ষেত্রে জিরো টলারেন্সের ভূমিকাই হয়তো নিতে চলেছে ভারতবর্ষ। সেই ছবিটা বিভিন্ন যে ডিপ্লোম্যাটিক চ্যানেল এবং যে গোয়েন্দা বা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে সেই তথ্যগুলো সামনে আসছে। এবার যে কথা বলছিলাম বিমস্টেকের স্পেশাল পাওয়ার সম্পর্কে, 21 সালে গঠিত বিমস্টেক, ভারতবর্ষ যার জেনারেল সেক্রেটারি, এক্ষেত্রে বিমস্টেকের একটা স্পেশাল সামরিক ক্ষমতা আছে এবং সমস্ত রাষ্ট্র মিলে সেই সিদ্ধান্ত, অর্থাৎ বিমস্টেকের সদস্যরা মিলে সেই সিদ্ধান্তটা গৃহীত হয়েছিল। তাহলে যে কোনো দেশ যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে এই বঙ্গোপসাগর বা এই রিজিয়নে বা এই জিও পলিটিক্সে বা কোনো অশান্ত বা অশান্তিমূলক পরিবেশ তৈরি হয় কোনো দেশের মধ্যে, তাহলে ভারতবর্ষর হাতে সেই ক্ষমতা রয়েছে বা সেই বিশেষ ক্ষমতা রয়েছে। ভারতবর্ষ চাইলে বিমস্টেকের প্যানেক্স 21 এই পদ্ধতি অনুসারে সেই দেশে শান্তি বাহিনী বা নির্দিষ্টভাবে স্পেশাল ফোর্সকে পাঠাতে পারে। তাহলে বাংলাদেশ যে মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করছে, তাদের নৌজাহাজ ইতিমধ্যে, তাদের যুদ্ধ জাহাজ ইতিমধ্যে ব্ল্যাকআউট করে ভারতবর্ষের উপকূল ক্রস করার চেষ্টা করেছে, গুপ্তচর বৃত্তি বা অন্য যে কোনো কারণে হোক। ভারতবর্ষের ক্ষেত্রে যদি পরবর্তী সময় আমাদের স্পেশাল ফোর্স, আমাদের নেভি যদি চট্টগ্রাম উপকূলে বা বাংলাদেশ উপকূলে পৌঁছে যায় ওই বিমস্টেকের প্যানেক্স 21 প্যারা অনুসারে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য মনে করে দেওয়ার প্রয়োজন আছে মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলতে বসেছে। ইতিহাস ভুললে ইতিহাস তাকে ক্ষমা করে না, কড়ায় গণ্ডায় সেই হিসেব চুকিয়ে দিতে হয়। এটা একদম সত্যি বলে মানেন অধিকাংশ মানুষই। আরও গুরুত্বপূর্ণ এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।